মানববন্ধনে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। শনিবার দুপুরে মালয়েশিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে 3 যুবক হে উই খং, বুহারি বিন হারুন, ওয়াজ বিন সালেহিন। গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 45টি সার্ভার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তা। প্রতিবারের ওজন 1 কেজি আর এই 25 কেজি বাজার প্রায় 20 কোটি টাকা বলে জানান কাস্টমসের যুগ্ম পরিচালক SM সুলেমান। করার পর প্যাসেঞ্জার লোকজন সন্দেহজনক ফলো করে গ্রিন সিগন্যাল অতিক্রম করার পর তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে 1 কেজি ওজনের 45টা বার পাওয়া যায়। তিনি আরো জানান, আটক করা 3 মালয়েশীয় নাগরিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এর আগেও তারা একাধিকবার সোনার চালান নিয়ে বাংলাদেশে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাইছে উত্তরা একজনের কাছে এটা হ্যান্ডওভার করার কথা ছিল। তদন্তের সাথে এখন তার নাম বলা যাচ্ছে না, যেহেতু তাকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একসাথে 45 কেজি সোনা উদ্ধারের ঘটনাকে এবছরের সবচেয়ে বড় সোনা উদ্ধারের ঘটনা বলে মন্তব্য করে কাস্টমস কর্মকর্তারা জানান, বিদেশিদের পাশাপাশি বাংলাদেশে থাকা চোরা কারবারিদেরও আইনের আওতায় আনা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্মীদের সংখ্যা নিরূপণের জন্য শিগগিরই সার্ভে করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সেই সাথে গৃহকর্মীদের আইন দ্রুত বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দৈনিক প্রথম আলোয় আয়োজিত কন্যা শিশু বিষয়ক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। দেশের ওষুধ শিল্পকে সুরক্ষা দিতে আসন্ন WTO জেনেভা TRIPS চুক্তি সম্প্রসারণ জরুরি বলে মনে করেন এই শিল্পের সংশ্লিষ্টরা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে উন্নত দেশ না হওয়া পর্যন্ত ঔষধ শিল্পকে মেধাগত আইনের বাধ্যবাধকতা থেকে অব্যাহত হবে। স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। এ সময় আরও জানানো হয়, প্রতি বছর বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হন 14,830 জন নারী। তাদের মধ্যে 7,142 জন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এই রোগীর বাড়ানো জরুরি বলে মত দেন আলোচকরা। স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। বিদেশে ফেরত অভিবাসীদের চাকরির দক্ষতা সহ বিভিন্ন তথ্য নিয়ে একটি অনলাইন পোর্টাল যাত্রা শুরু করেছে মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বাবু ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে রাজধানী বিএমএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বিশেষ কর্মসংস্থান খন্দকার ইফতেখার হায়দার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরে এটিএন বাংলায় প্রচারিত অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, দর্শকরাই টেলিভিশনের প্রাণ। ভবিষ্যতে আরো মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দিতে দর্শকদের পরামর্শ প্রত্যাশা করেন তিনি। আরো জানাচ্ছেন শেখর দীপু। ঈদ উল ফিতরে এটিএন বাংলায় ছিল 7 দিনের বর্ণাঢ্য আয়োজন। গান, নাটক, সিনেমা, টেলিফিল্ম সহ বিনোদনধর্মী সেসব অনুষ্ঠানের সাথে ছিল কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান উপভোগের পাশাপাশি কুইজে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য এদিন পুরস্কারের ডালি নিয়ে হাজির হয় এটিএন বাংলা, র্যাঙ্কস ইলেকট্রনিক্স, বিএসবি ক্যাম্ব্রিয়ান ও মাই ওয়ান এনার্জি লিমিটেড। র্যাঙ্কস এটিএন কুইজ প্রতিযোগিতায় 24 জন জিতে নেন 47টি মোবাইল ফোন সেট। মাই চয়েস এটিএন ডেইলি কুইজে 32 ইঞ্চির 6টি মাই ওয়ান এলইডি টিভি, এটিএন ক্যাম্ব্রিয়ান মেগা কুইজের সঙ্গী সহ 3 দিন ব্যাংককে থাকা ও যাওয়া আসা বিমান টিকিট পুরস্কার হিসেবে দেওয়া হয়। পুরস্কার পেলে এটা বড় কথা না, কিন্তু ধৈর্য সহকারে প্রোগ্রাম দেখার পরে মেসেজ পাঠানো সত্যি প্রশংসার ব্যাপার। এবার পুরস্কারের মধ্যে 6টি টেলিভিশন, 8টি মোবাইল ফোন ও ব্যাংককের বিমান টিকিট জিতে আব্দুল ওয়াদুদ। এই সময় সামনে পথ চয় আরো অনুষ্ঠান উপহার দিতে দর্শকদের পরামর্শ প্রত্যাশা করে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আগামীও আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে লিখে জানান অথবা ফোনের মাধ্যমে জানাতে পারেন, আপনারা সাজেশন আমরা আপনাদের চয়েস
প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করব। পুরস্কার অনুষ্ঠানে ওনার মধ্যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স জাকিয়া মুস্তাফিজ, ক্যাম্পেইন এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা রোশন ও মাই ওয়ান এনার্জি লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাকিম খান বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ, উপদেষ্টা বিক্রয় ও বিপণন শামসুল হুদা, অনুষ্ঠান নজির আলী খান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সম্প্রচার তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। শেখ হড্ডু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি মিছিলে দুদফা বোমা বিস্ফোরণে অন্তত ৮৬ জন নিহত হয়েছে, আহত হন শতাধিক। দুটি বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলা ছিল বলে জানিয়েছেন তুর্কি সরকার। এর মধ্যে অন্তত একটি আত্মঘাতী হামলা ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। ১ নভেম্বর তুরস্কের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিস্তারিত কঙ্কন নাগের রিপোর্টে। কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকের সাথে চলমান সংঘর্ষ নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় যখন হাজারো মানুষ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে শক্তিশালী বোমার। আঙ্কারার কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে প্রথম বোমা বিস্ফোরণের পরপরই ঘটে দ্বিতীয় দফা বিস্ফোরণ। বামপন্থী কয়েকটি সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে বিস্ফোরণের পর ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। শুরু হয় হতাহতদের উদ্ধার কাজ। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধারকর্মীরা। হামলার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন সেদেশের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আর একে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়িপ এরদোগান। আগামী ১ নভেম্বর তুরস্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগে এই বিস্ফোরণ সার্বিক পরিস্থিতিকে জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জন্য সরকারকেই দায়ী করেছে কুর্দিপন্থী এইচডিপি পার্টি। কঙ্কন নাগ, এটিএন বাংলা। বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে চলতি সপ্তাহে এই আলোচনা হবে। একই সাথে সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার বিমান অভিযানের পর জনবহুল আলেপ্পো নগরীর দিকে সদর্পে এগিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা। তুমুল সংঘর্ষের মধ্য দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে তারা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম একই ভূখণ্ডের উপর সেন দৃষ্টি নিয়ে উঠছে মার্কিন ও রুশ জঙ্গি বিমান। মস্কো বলছে রুশ বিমান প্রতিদিন আঘাত হানছে অন্তত 10টি লক্ষ্যবস্তুতে। তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা একই ধরনের হামলা চালানো মার্কিন বিমানের সাথে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে রুশ বিমানের। মস্কোর সাথে সম্ভাব্য কৌশলগত আলোচনার মূল বিষয় তাই পাইলট সেফটি। সিরিয়ার বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়া আপাতত বন্ধ রাখলেও বিদ্রোহী নেতাদের কাছে সরাসরি অস্ত্র ও রসদ যোগান দেয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আসাদকে হটানোর লক্ষ্যে সিরিয়ায় প্রশিক্ষিত বিদ্রোহী গ্রুপটি করতে 50 কোটি মার্কিন ডলারের কর্মসূচি হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য চলতি বছরে প্রায় 5,500 এবং 2016 সালে আরও 15,000 সদস্যের শক্তিশালী বিদ্রোহী গ্রুপ তৈরি করা। কিন্তু তাদেরকে সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র জঙ্গিদের হাতে চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ওই কর্মসূচি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে নিজের জন্যই দুর্ভোগ বয়ে আনছে রাশিয়া। Russia's actions in Syria carry risks, both to the region and to Russia itself. বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আসাদকে হটাতে ওবামা প্রশাসনের সরল হিসাব নাটকীয়ভাবে জটিল করে তুলেছে রাশিয়া ও ইরান। মস্কোর সহযোগিতায় সেখানে শক্ত অবস্থান নিয়েছে ইরানি মিলিয়াও। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। যে কোনো হামলা মোকাবেলায় সক্ষমতা পিয়ংইয়ংয়ের আছে বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির জমকালো প্যারেডে এবার নতুন চমক ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিমান। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের ব্যয়বহুল এই আয়োজন বিশ্ব নেতাদের তার ক্ষমতার ইঙ্গিত দিলেও অন্য কোনো দেশের নেতা যোগ দেয়নি এবারের প্যারেডে।
এদিকে 104তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে তাইওয়ান। এতে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জেও। আবারও